এটা হচ্ছে বায়োরেমিডিয়েশনের সেকেন্ড পার্ট। বায়োরেমিডিয়েশনের এই ফিগারটা বলা হয়নি, সেটা হচ্ছে বিভিন্ন প্রসেসে বায়োরেমিডিয়েশন হতে পারে। এক নম্বর হচ্ছে বায়োজর্পশন, সেখানে এমই মানে হচ্ছে মেটাল, ঠিক আছে, মিথাইল না মেটাল। তো ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনে মেটাল বাইন্ডিং প্রোটিন যদি থাকে তাহলে মেটালটা বাইন্ড করে ওখানে আটকে রাখবে, দ্যাটস কল বায়োজর্পশন। সেকেন্ড হচ্ছে বায়ো অ্যাকিউমুলেশন, কিছু করবে না, জাস্ট বাইরে মেটালটাকে ভেতরে নিয়ে ডিটক্স করে অ্যাকুমুলেট করবে, সেটা বায়ো অ্যাকুমুলেশন। থার্ড হচ্ছে বায়ো মিনারেলাইজেশন, অর্থাৎ যদি কোনো সলিউবল মেটাল থাকে যেটা 2+ ফর্মে থাকলো, তার সাথে অ্যাসিড H2Sকে মেলালো এবং বানিয়ে দিল একটা ইনসলিউবল MES ফর্ম, ঠিক আছে, সেটা বায়ো মিনারেলাইজেশন। ফোর্থ হচ্ছে বায়ো ট্রান্সফরমেশন, সেটা হচ্ছে যদি কোনো মিথাইল অক্সাইড ফর্ম্যাটে থাকে, সেটার ওই 2+ ফর্মটাকে জাস্ট চার্জটা থাকবে না সেরকম একটা ফর্মে বানালো, সেটাকে বায়ো ট্রান্সফরমেশন বলবো। আর যদি কোনো মেটাল সলিউবল ফর্মে থাকে, তার সাথে ব্যাকটেরিয়া রিলিজ করলো কোনো অর্গ্যানিক অ্যাসিডের প্রেজেন্সে সেইটা একটা কমপ্লেক্স ফর্ম করলো সলিউবল মেটাল অর্গ্যানিক, সেটাকে আমরা বায়োলিচিং বলবো। বায়োলিচিং আমরা পড়বো আরও ভালো করে। তাছাড়া যদি আমরা বাইরে রিলিজ করি মেটালটাকে কোনো অক্সিডেটিভ বা রিডাকটিভ প্রসেসে এবং বাইরে ফেলে দিই, সেটাকে প্রেসিপিটেশন বলবো। আরেকটা হচ্ছে আমাদের বায়োপ্লাস্টিক হচ্ছে PHA বা PHB, তো সেটাকে আমরা কমার্শিয়ালি যদি প্রডিউস করতে চাই কোন ব্যাকটেরিয়া বানায়, রাউলস্টোনিয়া ইয়োট্রোপা বানায়। হয়ে গেলে এগুলো হয়ে গেছিলো মোটামুটি, তো রাইসবিল্টেশন এগুলো হয়ে গেছিলো। আচ্ছা, এখানে হচ্ছে কটা ওই ব্যাকটেরিয়ার নাম আছে যেগুলো খুব ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে যে ক্লেপসিয়েল্লা স্পিসিস জেনারেট করতে পারে হাইড্রোজেন সালফাইড ফ্রম থায়োসালফেট আন্ডার অ্যানারোবিক কন্ডিশন অ্যান্ড ক্যান প্রেসিপিটেট, মানে ওই যে বাইরে ফেলে দিল ডিডাক্স রিয়াকশন করে, সেটা আমি ক্যাডমিয়াম আয়ন অ্যাজ ইনসলিউবল সালফাইডস, ঠিক আছে। তাহলে এক তো বাইরে ওরা প্রেসিপিটেট করলো ক্যাডমিয়ামকে, প্লাস হচ্ছে যে হাইড্রোজেন সালফাইডকে ইউজ করে বাইরে তাহলে ফেলে দেবে ইনসলিউবল সালফাইডকে। তাছাড়া ক্যাডমিয়ামকে প্রেসিপিটেট করতে পারে সিউডোমোনাস অ্যারিজিনোশন, কিন্তু এটা অ্যারোবিক কন্ডিশনের উপরে, এটা অ্যানারোবিক কন্ডিশন ছিল। ভিব্রিও হাইরি স্ট্রেন ইজ প্রেসিপিটেট সলিউবল ডাইভ্যালেন্ট লেড, তার মানে PBK অ্যাজ আ লেড ফসফেট সল্ট, মানে লেডের সাথে ফসফেটকে মিক্স করে লেড ফসফেট সল্ট বানিয়ে বাইরে প্রেসিপিটেশন করে ফেলে দেবে ভিব্রিও স্পিসিস। সিউডোমোনাস অ্যারিজিনোসা বায়োরেমিডিয়েশন অফ মেটালিক আয়ন্সে আমরা ইউজ করি, যেটা আমরা অলরেডি বললাম যে 90% ও ক্যাডমিয়ামকে প্রেসিপিটেট করতে পারে, তাছাড়া ম্যাঙ্গানিজকে করতে পারে, আয়রনকে করতে পারে, ক্রোমিয়ামকে করতে পারে, অ্যান্ড দ্যাট ইজ অ্যাচিভ বাই ফিক্সিং pH অক্সিডেশন রিডাকশন পোটেনশিয়াল। এরপর হচ্ছে ক্যাডমিয়াম আর লেডকে এরা ছাড়া আরও কারা কারা হাঁটাতে পারে, অ্যালকালিজেন্স ফিকালিস, ব্যাসিলাস পিউবিলাস, সিউডোমোনাস অ্যারিজিনোসা, ব্রেভিব্যাকটেরিয়াম, আয়োডিনাম, এগুলো নাম তুলে তুলে আসতে পারে। এইবার কটা হেভি মেটাল বা বাজে যেগুলো আমাদের পলিউটেন্ট, তাদের নামের ফুল ফর্মটা আগে জেনে নেবে। PCBর ফুল ফর্ম, PH এর ফুল ফর্ম, TNTর ফুল ফর্ম। তাহলে PCB হচ্ছে পলিক্লোরিনেটেড বাইফিনাইল, যাকে ডিগ্রেড করতে পারে রোডোকক্কাস বা রাইজোবিয়াম স্পিসিস। তারপর পলি অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে নষ্ট করতে পারে সিউডোমোনাস স্পিসিস। ট্রাইনাইট্রোটলিউনকে নষ্ট করতে পারে মিথানোকক্কান স্পিসিস। মার্কারিকে মার্কারিতে কনভার্ট করতে পারে ডিসালফোভিব্রিও স্পিসিস বা সিউডোমোনাস স্পিসিস, সেই মানে পরের স্টেপে মিথাইল মার্কারিক আয়নে কনভার্ট করে দিল। কপার এর ওপর যেমন অ্যাক্ট করতে পারে, আমরা পড়বো এটা বায়োলিচিংয়ে, যে অ্যাসিডো ব্যাসিলাস ফেরোঅক্সিডেন্স। তাছাড়া আয়রন বা মিথাইল কী বলে মার্কারির ওপরে কাজ করতে পারে ডিনোকক্কাস স্পিসিস, রেডিও ইউরিনেন্স, এখানে কোয়েশ্চেন এসে তাই এটা মাথায় রাখতে হবে। এই শিপ যে অয়েলগুলো ফেলে যায় ওশানের ওপরে, সেই অয়েলগুলোর ওপর বিভিন্ন ব্যাকটেরিয়া কাজ করে তাকে প্লাস্টিক বানাতে পারে PHA, সেটা কারা করে, সিউডোমোনাস পিউটিটা। তাছাড়া সিউডোমোনাস পিউটিটার আরও রোল আছে, টলুইন আর ন্যাপথলিনকেও ডিগ্রেড করতে পারে। দেন মিথাইল, এগুলো আমরা আগেরটাই বলে দিয়েছি, তো এখান থেকে মোটামুটি নামগুলো খুব দরকার, যেমন অ্যালক্যানিভোরাক্স বরকিউমেনিসিস থেকে কোয়েশ্চেন আছে, যারা কিন্তু হাইড্রোকার্বনের উপরে কাজ করে এবং তাকে নষ্ট করে, সিউডোমোনাস বলে ফেলেছি। আচ্ছা, অ্যালকানিভোরাক্স বরকিউমেনিসিস, যেটা আমরা ওই চারটাতে বললাম যে হাইড্রোকার্বন ফ্যাটি অ্যাসিড পাইরুভিক অ্যাসিডের উপর ওরা কাজ করে এবং সেখান থেকে ওরা সারফেক্টেন্ট বানায়, অ্যাজ এ রেজাল্ট সেই অয়েলটা সলিউবলাইজ হয়ে যায়। তাছাড়া আরেকটা ব্যাকটেরিয়া আছে যে তোমার ডিক্লোরিনেট করে দিল, 2,4,5-T কেমিক্যালটার নাম, যার দেখো 3টে ক্লোরিন, যে এই ব্যাকটেরিয়াগুলো সব ক্লোরিনগুলোকে হাঁটিয়ে দিল এবং সেই জায়গায় অক্সিজেনকে ঢুকিয়ে দিল, অর্থাৎ অ্যারোবিক কন্ডিশনে এটা কাজ করে। এরপর আমরা বায়োলিচিংয়ে এলাম। বায়োলিচিং মানে হচ্ছে আমরা আয়রন ওর, যেখানে আমার আয়রনগুলো এখানে আয়রন হবে, লিচিং অফ আয়রন ফ্রম ইটস ওর, ঠিক আছে না, আমরা কোনো ওর থেকে মেটাল বা আয়রনটাকে নিতে চাই, যেখানে ওর তো একটা ইম্পিওর ফর্ম, সেখান থেকে আমরা পিওর যে আয়রনটা যদি নিই বা ইউজিং মাইক্রোস্কোপটাকে বায়োলিচিং বলবো। তো আমরা কপার ওরের ব্যাপারে পড়বো। ধরো কপার ওরে CuS হিসাবে আছে, কন্টামিনেটেড ফর্মে আছে বা ইম্পিওরে আছে, সেটা ব্যাকটেরিয়া পুরো পিওর Cu2+ করবে। কোন ব্যাকটেরিয়া হেল্প করে, আমরা আগেই বললাম অ্যাসিডোফিলাস ফেরোঅক্সিডেন্স হেল্প করে, যে অক্সিডাইজ দ্য সালফাইডকে অক্সিডাইজ করবে এখানে, ঠিক আছে, এবং বানাবে SO4 2- এবং CuSটা তার জন্য কনভার্ট হয়ে যাবে Cu2+, এটাকে কপার লিচিং বলা হয়। কিছুই না, ধরো এখানে এই ফার্স্ট যে জারটা, সেখানে CuS আছে,
যদি অক্সিজেন মানে অ্যারোবিক কন্ডিশনে কোনো ব্যাকটেরিয়া কাজ করে তাহলে সে বানিয়ে দেবে ডাইরেক্ট CO2 প্লাস প্লাস SO4 মাইনাস। আর নিচে যদি অক্সিজেন না ইউজ করো তাহলে আমার ফেরিক আয়নকে লাগবে এখানে এই রিয়াকশনটা করানোর জন্য, ঠিক আছে। সেই ফেরিক আয়ন কোথা থেকে আসছে? ওপর থেকে আসছে। স্প্রিঙ্কলিং হচ্ছে অফ অ্যাসিডিক সলিউশন অফ CuS, সেটা কি আমি পরে বলছি। তো সেকেন্ডটা আমরা দেখলাম যদি অক্সিজেন না ইউজ করি তাহলে Fe3+ ইউজ করবো, H2 কে ইউজ করে আবার CO2 প্লাস মারাবো। মোদ্দা কথায় ফার্স্ট জারটায় আমার CO2 প্লাস মারতে হবে CuS থেকে, আইদার সেটা অক্সিজেনের মাধ্যমে হতে পারে বা Fe3+ মাধ্যমে হলে। এবার এই CO2 প্লাসটা নিচে, এটা হচ্ছে সলিউবল ফর্ম অফ দ্য কপার, সে নিচে এলো। এবার রিকভারি অফ কপার, এবার CO2 প্লাস থেকে আমাকে পিওর Cu0 বানাতে হবে, তার জন্য আমার এখানে লাগবে Fe0। তাহলে Fe0 প্লাস CO2 প্লাস মিলে বানালো Cu0, যেটা নিচে অ্যাজ এ প্রেসিপিটেশন পিওর মেটাল চলে গেল, আর Fe0টা হয়ে গেল Fe2+। এবার এই Fe2+টা ডান দিকের জারে আমরা নিয়ে নিলাম। এখানে আমরা দুটো ব্যাকটেরিয়াকে রেখেছি, সেটা পড়বে অক্সিজেন আর H+ এর প্রেজেন্সে আবারও তৈরি হয়ে গেল Fe3+। এইবারে Fe3+ আর জল ওপরে উঠবে, তার সাথে আমরা এখানে অ্যাড করে দেবো অ্যাসিড H2SO4, ঠিক আছে না? তাহলে সেটা আমার তৈরি হলো অ্যাসিডিক সলিউশন অফ CuS, অ্যাসিডিক, যেটা হচ্ছে ওপর থেকে স্প্রিঙ্কল হবে। তাহলে ওপর থেকে কী কী স্প্রিঙ্কল হবে? একটা অ্যাসিড H2SO4 আছে, তাছাড়া Fe3+ আর জল আছে, সেটাই ওপর থেকে স্প্রিঙ্কল হলো। সেটা যখনই CuS এর ওপরে পড়বে তখনই FeSটা এসে জুড়বে CuS এর সাথে এবং CuSকে মানিয়ে দেবে CO2+, আর নিজে রিডিউস হয়ে যাবে Fe2+-এ। এইভাবে লিচিংয়ের প্রসেসটা চলে। এটা হচ্ছে তোমার মার্কারি লিচিং বাই মিথানোজেন অ্যান্ড ডিসালফোভিব্রিও। ধরো মার্কারির Hg2+ আছে, H2Sকে এখানে লাগবে, আর ডিসালফোভিব্রিও এটাকে বানাবে HgS-এ। আর যদি মিথাইল Hg থাকে, মিথাইল Hg মিথানোজেন এটার ওপর কাজ করবে এবং Hg0 বানিয়ে দেবে। অ্যাজ রেজাল্ট আমরা পিওর মার্কারি পেতে পারি। তো কেন এই ব্যাকটেরিয়াদের সমস্যা হয় না হেভি মেটালকে তো ওরা কনভার্ট করতে পারে? কারণ ওদের মধ্যে থাকে হেভি মেটাল রেজিস্ট্যান্ট ওপেরন, যেটা আমরা অলরেডি মলিকুলার বায়োলজিতে পড়বো, যেটাকে আর ওপেরন বলা হয়। আর এখানে এটা এই ফিগারটা দেখিয়েছে যে কীভাবে মার্কারি আমাদের টক্সিক করছে। তো ধরো বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে প্রথমে তো অ্যাজ আ ভেপার Hg0 থাকছে, Hg0 যেটা সেটা ভোলাটাইল গ্যাসিয়াস ফর্মে আছে, ঠিক আছে না? ও অক্সিডেশন হয়ে গেল এয়ারেই, ধরো কোনো ফটোকেমিক্যাল রিয়াকশন, লাইটেনিং ইত্যাদির প্রেজেন্সে Hg0টা প্রথমে হয়ে গেল অক্সিডাইজ হয়ে Hg2+, ঠিক আছে। Hg2+ কিন্তু বেশ টক্সিক। এই Hg2+টা প্রথমে রেন বা প্রেসিপিটেশনের মাধ্যমে ওশানের মধ্যে পড়লো। Hg2+ তাহলে তোমার ওপরে একদম ওপরের জলের কন্ডিশনটাকে অক্সিক বলবো, আর নিচে যখন বেন্থসে আসছে তখন অ্যানক্সিক হলো। সেই Hg2+টা ওপরে অক্সিক কনভার্টমেন্টে আছে, বিভিন্ন মাইক্রোওয়েভ দ্বারা সেটা কনভার্ট হয়ে গেল মিথাইল Hg2+-এ, যেটা কিন্তু Hg2+-এর থেকে বেশি টক্সিক। এই মিথাইল Hg2+টাই হচ্ছে তোমার বায়ো অ্যাকুমুলেশন হয়, মানে হচ্ছে তোমার ছোটো মাছ খাবে ওকে, না প্রথমে তো হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, ওটা ফাইটোপ্ল্যাঙ্কটনের মধ্যে যাবে, ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে সেটা জুপ্ল্যাঙ্কটনের মধ্যে যাবে, জুপ্ল্যাঙ্কটন থেকে সেটা স্মল ফিশের মধ্যে যাবে, অ্যান্ড ফাইনালি ওটা অ্যাকুমুলেট হতে থাকবে বড় ফিশের মধ্যে। লার্জ ফিশ তার জন্য তো মারা যাচ্ছেই। এটা বায়োঅ্যাকুমুলেশন হলো, বায়োম্যাগনিফিকেশন না। বায়োম্যাগনিফিকেশন মানে হচ্ছে একটা খাবার যেটা হোল ফুড চেনে আস্তে আস্তে অ্যাকুমুলেট হচ্ছে, মানে প্রত্যেকটা ফুড চেনে দেখতে পাওয়া যাবে। বায়ো অ্যাকুমুলেশন মানে একটা পার্টিকুলার অর্গানিজমের মধ্যে এসে আটকে গেছে। তো যেমন এটা বড় ফিশের ক্ষেত্রে গিয়ে আটকে গেছে, সেই বড় ফিশটা আমরা খেলে আমাদের মধ্যেও চলে আসবে। তো এই যে মিথাইল মার্কারিটা তৈরি হলো, এবার এই অ্যানক্সিক এনভায়রনমেন্টে আমাদের যে ইউজফুল দুটো ব্যাকটেরিয়া, যেটা আমরা বললাম মিথানোজেন বা ডিসালফোভিব্রিও, যারা জানোই বেন্থসে থাকে, তারা আবার তোমার কনভার্ট করে দিচ্ছে আইদার Hg0-তে বা Hg-এ, ঠিক আছে। তো এইভাবে আমার Hg মানে মার্কারির লিচিংটা হয়। এবার হচ্ছে ইউরেনিয়াম লিচিং। ইউরেনিয়াম কোথায় পাওয়া যায়? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে পাওয়া যায়। তো একেও লিচ করার জন্য ওই কপারের ব্যাকটেরিয়াটাকেই লাগে, অ্যাসিডোফিলাস ফেরোক্সিডেন্স। তো তোমার যদি U4+ স্টেটে থাকে, কনভার্ট করে দেয় U6+, রাইট, উইথ অক্সিজেন। অক্সিজেন এখানে ইলেকট্রন অ্যাকসেপ্টার, ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার হিসেবে কাজ করবে, তার মানে অ্যারোবিক ইন নেচার হয়। হাউএভার ইউরেনিয়াম লিচিং ডিপেন্ডস মোর অন অ্যাবায়োটিক অক্সিডেশনও কিন্তু হতে পারে U4+-এ, কিন্তু তাহলে সেখানে তো আর অক্সিজেন লাগবে না আমার, তাহলে ফেরিককে লাগবে, তখন Fe3+কে ইউজ করা হয়, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ওটা Fe2+-এ কনভার্ট হয়ে যায় এবং তোমার U4টা U6-এ কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। তো অ্যাজ এ রেজাল্ট ওখানে আমরা পিওর ইউরেনিয়াম পেতে পারি। এবার হচ্ছে যে বায়োসেন্সার নেক্সট পার্ট। তো বায়োসেন্সার হচ্ছে আমার একটা তোমার মলিকুল, যেখানে কোনো বায়োলজিক্যাল অ্যানালাইট তুমি দেবে এবং একটা মেশিনের মতো আর কি, সেটাকে সেন্স করে বলবে যে কতটা কনসেন্ট্রেশন অফ দ্যাট অ্যানালাইট আছে। তো মোটামুটি কী কী টাইপ হতে পারে? ধরো যদি হিট হয় তাহলে সেটাকে ক্যালোরিমেট্রিক বায়োসেন্সার বলবো, মাস চেঞ্জ হবে বা ভাইব্রেশনাল চেঞ্জ হলে সেটাকে প্লেজিও ইলেকট্রিক বলা হচ্ছে, লাইট হলে সেটা অফকোর্স অপটিক্যাল হবে, আয়ন্স বা পোটেনশিয়াল হলে তার নাম পোটেনশিওমেট্রিক, আর ইলেকট্রিক কারেন্ট হলে রোমেট্রিক বা কন্ডাক্টোমেট্রিক বলা হয়। তো ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে লিনিয়ার, মানে তোমার যত কনসেন্ট্রেশন তুমি অ্যানালাইটের বেশি দেবে তত রেজাল্ট বেশি পাবে, সেই জন্য ডাইরেক্ট রিলেশনশিপ, সেই জন্য একটা লিনিয়ার গ্রাফ পাবো আমরা অলওয়েজ বায়োসেন্সারের ক্ষেত্রে। সেন্সিটিভিটি হাই হতে হবে, মানে একটু কম কনসেন্ট্রেশন দিলেও যেন সেটাকে চিনতে পারে। সিলেক্টিভিটি মানে যেন খুব স্পেসিফিক হয়। গ্লুকোজ বায়োসেন্সার যেন আবার
মানে অন্য বায়োসেন্সরের জন্য যেন সেটা না হয়, মানে পার্টিকুলার যেমন এনজাইম সাবস্ট্রেট একটা পার্টিকুলার শেপের মধ্যে গিয়ে আটকে, এটাকে সেরকম স্পেসিফিক হতে হবে, ঠিক আছে। আর যেন কুইক তাড়াতাড়ি যেন আমাকে রেজাল্ট দেয়, তাহলে তো কোনো লাভ নেই। তো এটা একটা বায়োলজিক্যাল কম্পোনেন্ট থাকে যেখানে তুমি অ্যানালাইট দিচ্ছ, তার সাথে যে সেন্স করবে, ধরো অ্যান্টিবডি সেন্সিং এলিমেন্ট হিসেবে রেখেছো, আর অ্যান্টিজেনকে তুমি এজ অ্যানালাইট পাঠাচ্ছ, সেই জন্য সেটা হলো বায়ো কম্পোনেন্ট। আবার ফিজিক্যাল কম্পোনেন্টের মধ্যে তোমার সিগন্যালটা একজন ট্রান্সডিউস করবে, তারপর এডি কনভার্টার আছে, দেন অ্যাম্পলিফাই করবে রেজাল্টটাকে, ফাইনালি ডিসপ্লে বা রিডার যেখানে আমরা আমাদের রেজাল্টও দেখতে পাবো, ঠিক আছে না। বায়োসেন্সর যেন সবসময় রিপ্রোডিউসিবল হয়। রিপ্রোডিউসিবল মানে হচ্ছে কি, যেন সেম রেজাল্ট, মানে একটা এক্সপেরিমেন্ট, ধরো তুমি একটা গ্লুকোজ বায়োসেন্সর নিয়েছো এবং সেম এক্সপেরিমেন্ট 3-4 বার করে সেই গ্লুকোজ বায়োসেন্সরটার উপর অ্যাপ্লিকেবল করছো, রেজাল্ট যেন সবসময় সেম আসে, উল্টোপাল্টা রেজাল্ট তাহলে কিন্তু সেটা ভুল। তো উদাহরণ কী হতে পারে বায়োসেন্সরে, আমাদের যে এখন ডিজিটাল থার্মোমিটার সেটা, তারপর আমাদের ওই সুগার মাপার যে যন্ত্রটা হয় হাতে রক্ত ফুটিয়ে সেটা গ্লুকোজের, সেটা একটা বায়োসেন্সর। পিএইচ মিটারও কিন্তু ইজ এ কাইন্ড অফ আ বায়োসেন্সর, যেটা তোমার সলিউশনে ডিপ করলে সঙ্গে সঙ্গে রিডিং দিচ্ছে যে এই সলিউশনটার কত পিএইচ, রাইট। তো বায়ো রিসেপ্টর হিসেবে তুমি সেখানে এনজাইম আটকাতে পারো, কোনো অ্যান্টিবডি আটকাতে পারো, কোনো মাইক্রোবকে আটকাতে পারো, তার এগেনস্টেই তার রিয়াক্টিভ অ্যানালাইজ বা বায়োলজিক্যাল মলিকিউল দেবে। ওখানে ইলেকট্রোড থাকতে পারে, পিএইচ ইলেকট্রোড থাকতে পারে, থার্মিস্টার থাকতে পারে, ফোটন কাউন্টার থাকতে পারে, ওকে। তো এটা তো ফার্স্টে তোমার মনে হয় ইলেকট্রোকেমিক্যাল বায়োসেন্সর দেওয়া হয়েছে, যেটা ইলেকট্রিক কারেন্টকে মেজার করবে। এটার উদাহরণ হচ্ছে ন্যানো বায়োসেন্সর, যে ডিটেক্ট করতে পারে ল্যাকটিক অ্যাসিড মেটাবোলাইট। তার একটা উদাহরণ হচ্ছে তোমার জেডএনও বায়োসেন্সর। জেডএনও বায়োসেন্সর আমরা ইউজ করি গ্লুকোজকে ডিটেক্ট করার জন্য, বা কার্বন মোনোটিউবও হচ্ছে উদাহরণ। এই দুটো হচ্ছে উদাহরণ যারা খুব কম, উইদিন 5 সেকেন্ডই প্রায় 10⁻⁻⁻ মোলার কনসেন্ট্রেশন অ্যানালাইটকেও দিতে পারে। যত তুমি অ্যানালাইট বেশি দেবে তত তুমি ইলেকট্রিক সিগন্যাল বেশি পাবে। অপটিক্যাল মানে এখানে লাইটের ব্যাপার আছে, তো অফকোর্স এখানে অ্যাবজর্পশন, ফ্লুরোসেন্স বা লাইট স্ক্যাটার করে আমরা বুঝতে পারবো। উদাহরণ হিসাবে লুসিফারিন বেস্ট হতে পারে। প্লিজো ইলেকট্রিক হচ্ছে তোমার কোনো ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি ডিটেক্ট করে, যেমন কোয়ার্টজ ক্রিস্টাল ইউজ করা হয় অ্যান্টিজেন ডিটেকশনের জন্য। আয়ন সিলেক্টিভ ফিল্টার মানে তো বোঝা যাচ্ছে, তো আয়ন কনসেন্ট্রেশনটা মাপবে, তো এটা আমরা বায়োমলিকিউলসের জন্য ইউজ করি, ডিএনএ এনজাইম অ্যানালিসিসের জন্য ইউজ করা হয়। মাইক্রোবিয়াল বায়োসেন্সর যেমন হচ্ছে তোমার ক্যান্ডিডাকে ইউজ করা ইথেনল কনসেন্ট্রেশনকে মাপার জন্য, বা স্ট্রেপ্টোককাসকে রাখা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে মাপার জন্য। এখানে মাইক্রোবিয়াল সেলটাকে আমরা ইমোবালাইজ করে দিচ্ছি আইদার সাম ক্রস লিঙ্কিং ও রেডসরপশন, যে রেকগনাইজার হিসেবে এখানে কাজ করবে। আচ্ছা, নেক্সট আরও মাইক্রোবিয়াল বায়োসেন্সর পড়ে ফেলেছি আমরা, ওকে। নেক্সট হচ্ছে ক্যালোরিমেট্রিক। ক্যালোরিমেট্রিক তো কিছুই না, এটা হচ্ছে তোমার জাস্ট টেম্পারেচার মাপে। তো এখানে এনজাইমগুলো জাস্ট মাথায় রেখো, আর কী রিয়াকশন হচ্ছে সেটা মাথায় রেখো। পোটেনশিওমেট্রিক আছে, যে পিএইচকে দেখবে, দেন অ্যাম্ফোটারিক আছে, যে অক্সিডেটিভ আর রিডাকটিভ দেখবে, অ্যান্ড ফাইনালি সাইক্লিক ভলিউমেট্রিক আছে। এখানে হচ্ছে তোমার মাথায় রাখতে হবে যে আগে যেটা অ্যাম্পেরিটোমেট্রিক বায়োসেন্সর, সেখানে আমরা পোটেনশিয়ালকে, কনস্ট্যান্টটাকে, কারেন্টটাকে মেজার করি। ব্যারে সাইক্লিকের ক্ষেত্রে কিন্তু দুটোই আমরা ভ্যারি করি, মানে পোটেনশিয়ালকে কনস্ট্যান্টটাকে না, পোটেনশিয়ালকেও ভ্যারি করি, তারপরে আমরা কারেন্টটাকে দেখি, ঠিক আছে। তো এখানে সাইক্লিক বলেছে কারণ দেখো যেখানে অক্সিডেশনের গ্রাফটা শেষ হচ্ছে সেখানে আবার রিডাকশনের গ্রাফটা শুরু হচ্ছে, সেজন্য এটাকে সাইক্লিক ভলিউমেট্রিক বলা হয়। আর এখানে জাস্ট উদাহরণ দেওয়া হচ্ছে, একবার দেখবে যে অ্যাফিনিটির আন্ডারে কার উদাহরণ পড়ে, অপটিক্যালের আন্ডারে কে পড়ে। আর এখানে তো হোল সেল বেসড দেওয়া হচ্ছে, এখানে একটা সেলকে তুমি হেলদি সেলকে রেখেছো, তার সাইডে মেমব্রেন রিসেপ্টরস আছে, তারপর টক্সিন অ্যাজ অ্যানালাইট তুমি এর মধ্যে পাস করিয়েছো, ও রেকগনাইজ করছে। তারপর বিভিন্ন রকম রিয়াকশন দিয়ে আমরা আইদার যদি সেই একটা টক্সিক সে ড্যামেজ করবে, বা সেলটাকে ডেড করে ফেলবে, বা সেলের শেপ চেঞ্জ হবে, তো সেই অনুযায়ী যেরকম ইলেকট্রোড ওখানে রাখা হয়েছে সেরকম আমরা আউটপুট পাবো। যদি কলোরিমেট্রিক আসে পারে তাহলে কালার চেঞ্জ হবে, ফ্লুরোসেন্ট হলে সেটা অপটিক্যালের আন্ডারে পড়লে, লুমিনিসেন্ট হলে সেটা লুমিনিসেন্স দেখাবে, আর যদি ইলেকট্রিক হয় তাহলে ভোল্ট মিটারে কোনো চেঞ্জেস হবে না, সেভাবে আমরা সিগন্যালটা ডিটেক্ট করতে পারবো।